থ্যাংক ইউ সো মাচ সবাইকে আহ, আপনাদের ব্যস্ততার মধ্যেও আমাদের আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমাদের টপিক আই থিঙ্ক সবাই জানেন যে আহ, আমরা কিভাবে আসলে আমরা যারা থিসিস ওয়ার্ক করি অথবা রিসার্চে ইন্টারেস্টেড অথবা বাইরের দেশে আমরা মাস্টার্স পিএইচডি করব, ঠিক আছে। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুযায়ী আমরা প্রপারলি রিসার্চ সাপোর্টটা পাই না, তাই না? রাইট? একটু আমার সাথে ইন্টারেক্ট করেন, তাই না? জি ভাইয়া। ওকে। তো যেটার কারণে যেটা হয়, আমাদের যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের যেটা দেখি যে যারা থিসিস করে ইউনিভার্সিটি লেভেলে বাংলাদেশে, বেশিরভাগই দেখা যায় যে কপি এন্ড পেস্ট। কি বলেন? কপি এন্ড পেস্ট অ্যান্ড অলসো টু অ্যাচিভ দ্য এ প্লাস। বাট অ্যাকচুয়ালি আমাদের থিসিসের একটা অবজেক্টিভ আছে, প্রত্যেকটা কাজের একটা অবজেক্টিভ আছে। থিসিসের অবজেক্টিভটা হইলো যে আমার যেন আমার কাজটা যেন কোনো একটা জায়গায় কোনো একটা ভালো জায়গায় যেন একসেপ্ট হয়, এবং একসেপ্ট হওয়ার পর যেন পাবলিশ হয়, রাইট? তো এই একসেপ্ট পাবলিশ কেন হওয়া জরুরি? কারণ আজকে আমরা যে বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি অথবা বিভিন্ন এআই প্রোডাক্ট গুলা দেখতেছি, সেগুলো কিন্তু অনেকগুলা রিসার্চের একটা আউটকাম। তার মানে আমি যখন একটা থিসিসের কাজ করতেছি অথবা রিসার্চের কাজ করতেছি, আমার ভিতরে প্রথম একটা মোটিভেশন কাজ করতে হবে এটা যে আমি আসলে সোসাইটির কোনো প্রবলেম সলভ করতেছি। এটা যে কোনো ডিপার্টমেন্টই হইতে পারে। তো এই জন্য এটা নিয়ে আমরা ইনোভেটিভ স্কিলস, আমাদের নিজস্ব রিসার্চ কমিউনিটি আছে। অনেক বড় যে কমিউনিটি তা না, বাট আমরা চেষ্টা করতেছি যে গত 3 বছর ধরে হাউ উই ক্যান ইমপ্রুভ দ্য রিসার্চ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ। তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকের ওই ওয়েবিনারটি ইনশাল্লাহ আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এন্ড আমি কোনো স্লাইড স্পিকার না, ঠিক আছে। So I'll try to share my experience with you guys, যাতে করে আপনারা একটা গাইডলাইন পান, এবং বেসড অন ইট আপনাদের মনে যত প্রশ্ন আছে ইউ ক্যান আস্ক, ইনশাল্লাহ। ওকে। সো আমি ইনশাল্লাহ স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে ওকে। সো আজকের টপিকটা হলো থিসিস টু রিসার্চ পাবলিকেশন, ঠিক আছে। সো লাইক আমি অনেক স্টুডেন্টের সাথে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমার যত স্টুডেন্ট আছে মোটামুটি 100% তাদের পেপার কোথাও না কোথাও একসেপ্ট হয়। বা যাদের কাছে কাজ করি নাই তারা কেন পেপার পাবলিশ করতে পারে না, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। যে কেন, ওয়াই নট, ঠিক আছে, কেন আমাদের থিসিস ওয়ার্ক কোথাও পাবলিশ হচ্ছে না। সেটার প্রথম যে অ্যান্সারটা হলো, এটার প্রথম যে অ্যান্সারটা হলো, আমরা প্রথমেই চিন্তা করি যে আমাদের অনলি এটা থিসিসের
বই জমা দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। কি বলেন সবাই? থিসিসের বই জমা দেওয়ার জন্য কাজ করতেছি। কারণ কি? কারণ আমাদের আহ, এখনো সব ইউনিভার্সিটিতে, কিছু ইউনিভার্সিটিতে হয়েছে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে এই পলিসিটা সেট হয় নাই যে প্রত্যেকটা থিসিস টিমের কাজটা কোথাও না কোথাও একসেপ্ট হইতে হবে। তার মানে প্রথমেই আমার গোলটা হলো অনেক ছোট হয়ে যাচ্ছে, যে আমি অনলি A+ পাবো, এর জন্য আমি থিসিসে পার্টিসিপেট করতেছি, আমি কোনো মতে একটা থিসিস বই লিখে সাবমিট করব। কারণ আমাদের দেশে তো ধরেন যে থিসিস বই রিভিউ প্রসেসটা অনেক স্ট্রং না, তাই না? যার কারণে যেটা হচ্ছে যে আমাদের মোস্ট অফ দা থিসিস ওয়ার্ক ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। সবাই বলেন কি হয়ে যাচ্ছে? ইরিলেভেন্ট। এখন এই যে ধরেন যে আমরা যারা স্টুডেন্ট, তারা 1 বছর কষ্ট করে একটা থিসিস বই যে লিখলো, কিন্তু এটার কোনো রিকগনিশন নাই। কি নাই বলেন? কি নাই বলেন সবাই? রিকগনিশন। রিকগনিশন নাই। কারণ কি, প্রথমে তো আমাদের, যখন আমরা কাজ শুরু করছি, প্রথমে আমাদের ইন্টেনশনের মধ্যেই নাই, যে মাইন্ডসেটের মধ্যেই নাই যে আমাদের কাজটা আমি একটা ভালো জায়গায় একসেপ্ট করাবো। তো প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা কি? মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে। কি বলেন সবাই? সবাই বলেন কি? মাইন্ডসেট। মাইন্ডসেট। যে আজকে এখানে যতজন আছেন, সবার একটা মাইন্ডসেট ডেভেলপ করতে হবে যে ইনশাল্লাহ আমি নেক্সট XYZ 3 4 5 মাস 6 মাস 7 মাস, হোয়াট এভার দ্য টাইম, এই সময়ের মধ্যে আমি একটা রিসার্চ পেপার রেডি করব। ঠিক আছে? তো এই মাইন্ডসেটটা প্রথমে রাখতে হবে। দ্বিতীয় হলো, মাইন্ডসেট রাখাটা হলো সবচেয়ে সহজ কাজ। যেমন আমাদের, আমরা সবাই তো চিন্তা করি যে আমি আজকে সারাদিন কোডিং করব, আমি আজকে সারাদিন অনেক পড়াশোনা করব। প্রতিদিন কি হয় বলেন? মাইন্ডসেট অনুযায়ী কাজ হয়? হ্যাঁ, কথা বলে না। না প্রতিদিন ভাই, আপনার না ভাই, মাইন্ডসেট অনুযায়ী না কাজ না, হয়? তো ইটস আসলে এ কমন প্রবলেম সবারই, আমারও এই সমস্যা আছে। তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে সবসময় কি করতে হয়? সেলফ মোটিভেট রাখতে হয়। কি রাখতে হয় বলেন? সেলফ মোটিভেট। সেলফ মোটিভেট। সেলফ মোটিভেট রাখতে হয়। এখন এই সেলফ মোটিভেট আপনি ততক্ষণই রাখতে পারবেন যখন আপনি, আপনার কাছে একটা রোড ম্যাপ থাকবে। কি থাকবে বলেন? রোড ম্যাপ। রোড রোড ম্যাপ। ম্যাপ। রোড ম্যাপ। সো রোড ম্যাপের আরেকটা সহজ জিনিস হলো টু ডু লিস্ট। কি বলেন? টু ডু লিস্ট। টু ডু লিস্ট। তার মানে আমি রিসার্চ পেপার আমার রেডি হওয়ার জন্য আমার ডেইলি রুটিনটা কি হওয়া উচিত, এই জিনিসটা আমাদের থাকতে হবে। যেমন, আমি একটু, আপনারা হাত তুলেন তো, আপনাদের মধ্যে কারা কারা দেশে বাইরে যেতে চান? হাত তোলার কি এখানে অপশন আছে? থাকার তো কথা। হ্যাঁ, তো সবাই যেতে চান।
মাশাআল্লাহ, গুড। চলে যান, চলে যান, দেশের বাইরে চলে গেলে ভালো, বুঝছেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই যে দেশের বাইরে যাবেন, কেন যাবেন? আপনি ধরেন যে ফুল ফান্ড স্কলারশিপ নিতে যাবেন। এখন ফুল ফান্ড স্কলারশিপ আসলে কি হয়? যে ধরেন যে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছেন। এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাওয়ার জন্য আসলে সে ডেইলি কাজ কি করে, তাই না? ডেইলি কি করে? ডেইলি সে ল্যাবে যায়। কি যায় বলেন? ডেইলি সে ল্যাবে যায়। ল্যাবে যাওয়ার আগে, মানে আপনি স্কলারশিপ পাওয়ার আগে, 3 নম্বর যে বিষয়টা তার করতে হয় সেটা হলো কি, একটা রিসার্চ প্রপোজাল বানাইতে হয়। কি বলেন? রিসার্চ প্রপোজাল কি করতে হয় বলেন? বানাইতে হয়। ধরেন যে আপনি প্রফেসরকে মেইল করলেন, প্রফেসর বলল যে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর মেইল, তোমার রিসার্চ প্রপোজালটা আমাকে একটু পাঠাও। ঠিক আছে? যেমন আমি একটা মেইল দেখাই আপনাদের। আমি অবশ্য বাংলাদেশ থেকে রিসার্চে কাজ করি। আমি একটু অলস তো, বুঝছেন? ঠিক আছে। আহ এই যে দেখেন আমার কাছে কি চাইছে বলেন? আহ আমার কাছে টাইটেল চাইছে আর হলো অ্যাবস্ট্রাক্ট চাইছে। ঠিক আছে। দেন আমি কি করলাম, আমাদের যে রিসার্চ, দেখতে পাচ্ছেন না? জুম করবো, ঠিক আছে, জুম করছি। এখন ঠিক আছে? আচ্ছা। তো দেখেন আমি 2টা টিমের রিসার্চ প্রপোজাল পাঠিয়ে দিচ্ছি। তারপর কি বলছে? থ্যাংকস সালমান, বোথ সাবজেক্টস আর ইন্টারেস্টিং, বাট উনি মেথোডোলজিটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না। তো এখন আবার আমি টিমকে বলছি, ওকে, এটাকে আবার মডিফাই করে পাঠাও। তার মানে প্রথম যে বিষয়টা হলো রিসার্চ প্রপোজাল বানাইতে হবে। কি বলেন? যদি থিসিস হয়, থিসিস প্রপোজাল। ঠিক আছে। এখন যেটা হয় যে আমরা এই থিসিস প্রপোজাল বানাইতে গিয়ে প্রপার একটা রোড ম্যাপ পাই না, যে আমি কোন টপিক নিয়ে কাজ করব। ঠিক আছে। কিভাবে আইডিয়াটা বের করতে হয়, এটা একটা প্রপার গাইডলাইন পাই না। ধরেন যে আপনার সুপারভাইজার হয়তো বা বলে দিচ্ছে আমি আমি বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে কাজ করব। এন্ড বায়োমেডিক্যাল ডিপার্টমেন্ট তো সবই, আমার বডি বায়োমেডিক্যাল, চোখ বায়োমেডিক্যাল, মাথা বায়োমেডিক্যাল, মাথার ভিতরে ব্রেইন বায়োমেডিক্যাল, ব্রেস্ট বায়োমেডিক্যাল, আবার উদ্ভিদ বিজ্ঞান আছে, তাই না? আবার পোকা পোকা নিয়ে গবেষণা হয়। তার মানে প্রফেসর, আপনার অ্যাডভাইজার অলওয়েজ একটা ব্রড লেভেল আপনাকে দিবে যে তুমি এই সেক্টরে করো। আমাদের টার্গেট থাকবে এই রিসার্চ প্রপোজাল যখন আমি বানাবো, তখন প্রথম আমাকে ন্যারো ডোমেইনে যাইতে হবে। কি ডোমেইন বলেন সবাই? সবাই একটু জোরে জোরে ন্যারো বলেন ডোমেন, না, তাহলে বোঝা যাবে সবাই শুনতেছেন। ন্যারো ঠিক ডোমেন, আছে। ন্যারো ডোমেন ভাই। ন্যারো ডোমেইন। হুম। যত বেশি ন্যারো ডোমেইনে যাব, আমার রিসার্চ প্রপোজাল তত স্ট্রং হবে। সবাই বলেন কি? যত বেশি ন্যারো ডোমেইনে ন্যারো যাব, ডোমেনে যাবো তত রিসার্চ প্রপোজাল স্ট্রং হবে। তত বেশি রিসার্চ প্রপোজাল স্ট্রং হবে। স্ট্রং হবে। এখন এই ন্যারো ডোমেইন কিভাবে বের করব? আমরা সবাই আছে এখানে, ওই যে এক ভাই মনে হয় একটু মিউট করলে ভালো হয়, যে কোনো জায়গা থেকে নয়েজ আসতেছে, আমি তো জানি না। রাফি ভাই, রাফি ভাই, রাফি ভাইয়ের থেকে আসতেছে। রাফি নামে একজন আছে। আফি ওনার নাম ভাই ওনার নাকি? থেকে আসছে। এই যে, হ্যাঁ ওনার। থ্যাংক ইউ। এখন চলেন ন্যানো ডোমেইন কিভাবে বের করবো। ভেরি ইজি টেকনিক। মানে আমি যে টেকনিকটা ফলো করি, মানে এটা যে বেস্ট টেকনিক বলবো না, বাট আমি এটাতে অনেক ভালো ভালো রেজাল্ট পাইছি। ঠিক আছে। এক একজন এক এক ভাবে। ধরেন যে আমার
আমার রিসার্চ ইন্টারেস্ট হলো কয়েকটা জায়গায়। একটা ধরেন যে ইন্টারনেট অফ থিংস, কি ইন্টারনেট অফ থিংস, আরেকটা হলো মেডিকেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আরেকটা হলো এয়ার পলিউশন মনিটরিং। কি বলেন? এটা তুমি এমন এটা তোমাদের সাবজেক্ট আচ্ছা, কম্পিউটার সায়েন্স এখানে আবার আরেকজন কথা শুরু করছে, কে বলেন তো? ভাইয়া একটু মিউট করেন, ঠিক আছে, সবাইকে একটু মিউট করার জন্য রিকোয়েস্ট করা হলো, ঠিক আছে। আচ্ছা, কোত্থেকে ভাই- সাউন্ড হ্যাঁ হচ্ছে? ভাই, এই যে ফারিয়া ফারিয়া যে লেফটে ভাই, লেফটে 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 দেখেন ফারিয়া একজন আছে, উনি ওনার থেকে আসছে। মারিয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা সবাই একটু মিউট করে ফেলেন, ঠিক আছে। Okay? তো চলেন আমরা, মনে করেন যে আপনারা হেলথ সেক্টর নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে। এখন হেলথের ভিতরে কি কি ন্যারো ডোমেন আছে? হেলথের ভিতরে ধরেন যে আপনি ব্রেন টিউমার নিয়ে কাজ করবেন। কি টিউমার বলেন? ব্রেন ভাই ব্রেন টিউমার। টিউমার। তার মানে কি, হেলথ একটা বড় ডোমেইন। এই হেলথের ভিতরে ব্রেইন একটা অংশ, ব্রেইনের আবার অনেকগুলো কম্পোনেন্ট আছে। ওই কম্পোনেন্টের ভিতরে ধরেন যে আপনি ব্রেইন টিউমার নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? তারপর ধরেন যে সিকিউরিটি এন্ড সেফটি। কি সিকিউরিটি এন্ড সেফটি? সিকিউরিটি সেফটি। এটা তো অনেক বিশাল বড় জিনিস। রিসেন্টলি আমি আমি একটা ইউনিভার্সিটির ছোটখাটো কো সুপারভাইজার, ঠিক আছে। তো আমি ওদেরকে কাজ দিচ্ছি কি জানেন? ফায়ার মনিটরিং। কি বলেন? হ্যাঁ, ফায়ার মনিটরিং। যে ও একটা মডেল বানাবে, ওই মডেল ইউজ করে সে ফায়ার মনিটর করবে। এখন আমি যদি সার্চ দেই ফায়ার পিকচার, ধরেন যে এটাও তো ফায়ার, তাই না? এটা ফায়ার জি না? ভাই। হুম। এখন আগুন যদি লেগে যায়, আগুন লাগার পরে যদি আমি অ্যালার্ম পাঠাই, মানে ধরেন যে এরকম আগুন লেগে গেছে, দাও দাও করে উঠতেছে, তো এটা কি আমার লাভ আছে? হ্যাঁ, না, লাভ অ্যালার্ট বলেন। আসার এর আসার আগে দিতে হবে না। তার মানে আমি যদি লিখি স্মল ফায়ার, তার ছবি দেখি, ধরেন যে একদম কোনায় মাত্র আগুনটা ধরছে, কি মাত্র আগুনটা আগুনটা ধরছে, ধর। হুম, ধরেন যে ওই যে লাইটের মতো, কিসের মতো? লাইটের মতো লাগে। লাইটের মতো। এই সময় আমার মডেলটা ডিটেক্ট করতে হবে। এই সময় কি করতে হবে বলেন? আমার মডেলটা ডিটেক্ট করতে হবে। তার মানে সিকিউরিটি সেফটি একটা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে ফায়ার মনিটরিং একটা ইস্যু, ওই ফায়ার মনিটরিং এর মধ্যে আগুন লাগার আর্লি ডিটেকশনটা আরেকটা ইস্যু। তাহলে আমার স্টুডেন্টদেরকে, ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট আর কি, আমি ওদেরকে কাজ দিচ্ছি যে এই সিচুয়েশনে যেন তোমার মডেলটা ডিটেক্ট করতে পারে। এবং ফায়ার যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, ফায়ার যেহেতু কি বলেন একটা সেন্সিটিভ বিষয়, আমাকে খুব কুইকলি রেজাল্ট দিতে হবে, তাই না? তাই না? খুব কুইকলি। হুম হুম। পাঁচটা মানে ছবি। এখানে এখানে লেটেন্সি অনেক ক্রুশাল একটা পার্ট। আমার 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে গেলে ধরেন যে 12টা বাজে যাবে, ঠিক আছে। তার মানে দেখেন, এই যে একটা ন্যারো ডোমেইনে আমরা যাচ্ছি, আপনি যত ন্যারো ডোমেইনে যাবেন, আপনার রিসার্চ প্রপোজালে যে জিনিসটা বের হবে সেটা হলো ইউনিকনেস। কি বলেন? ইউনিকনেস।
ইউনিকনেস, যেটাকে বলি আমরা নভেলটি। কি বলি? নোবেলিটি। নভেলটি। এখন এই নোবেলটি কিভাবে বের করবেন? এই নোবেলটি বের করার জন্য একটাই রাস্তা, আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কয়টা রাস্তা বলেন? একটাই রাস্তা, একটা একটা রাস্তা। সেটা হলো লিটারেচার রিভিউ। কি বলেন? লিটারেচার রিভিউ। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি, মানে চিন্তা করবেন, মানে এটা ড্রিম থাকা উচিত যে আমি মেটাতে কাজ করব, আমি মেটার এআই রিসার্চার হব, আমি ডিপ মাইন্ডের এআই রিসার্চার। এটা, এই স্বপ্ন থাকা ভালো। তার মানে আমি যদি একটা ভালো লেভেলে রিসার্চ পজিশনে যেতে চাই, আমাকে একটা অভ্যাস তৈরি করতে হবে আরেকজনের পেপার পড়া। কি বলেন? আরেকজনের পেপার পেপার পড়ো, পড়া। পড়া। এবং ওই যে বলতেছিলাম যে আমরা যখন বাইরের দেশে যাই, তো আমি যখন ছিলাম, আমি রিসার্চের আমার ডেইলি কাজ কি ছিল? ডেইলি কাজ এটাই ছিল, পেপার পড়া। কি কাজ ছিল বলেন? ডেইলি কাজ পেপার পেপার পড়া পড়া, ছিল। লিটারেচার এই রিভিউ। পেপার পড়া থেকে আমাদের তিনটা অবজেক্টিভ থাকতো। কয়টা অবজেক্টিভ? তিনটা। একটা হলো আমি যে পেপারটা পড়তেছি তার কন্ট্রিবিউশনটা জানা, মানে সে কি প্রপোজ করছে, তার কি জানা বলেন? কন্ট্রিবিউশন। এটা কোথায় থাকে? এটা ইন্ট্রোডাকশনে থাকে। কোথায় থাকে বলেন? হুম, ইন্ট্রোডাকশন থাকে, অ্যাবস্ট্রাক্টে থাকে, সামারি আকারে। ইন্ট্রোডাকশনে ডিটেলস থাকে সে কি কি কাজ করছে। যেমন আমি যদি এক্সাম্পল দেখাই, গুগল স্কলার, এটা আমাদের রিসেন্টলি কয়েকটা পেপারের মধ্যে একটা পেপার। আমরা এটা পুরো ফান্ডটা পাই হলো সৌদি আরবের একটা ইউনিভার্সিটি থেকে। তারা আর কি আমাদের পাবলিকেশন ফি গুলো দেয়। তো এটা টপিক কি? হাইব্রিড এত 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 ফুড, এই যে ডিজিজ ডায়াগনোসিসের জন্য। সো আপনি যদি দেখেন, এখানে যদি আমাদের কন্ট্রিবিউশন দেখেন, এই যে দেখেন পোস্ট করছি, যেটার কাজ হলো, এই যে দেখেন মেইন কন্ট্রিবিউশন কি কি কাজ করছে। ঠিক আছে? তার মানে কন্ট্রিবিউশন, আসলে কন্ট্রিবিউশন থেকে আমরা যেটা জানতে পারি যে আসলে সে আসলে নতুন কোন জিনিসটা এখানে প্রপোজ করছে। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে বের করতে হবে, সেকেন্ড যে জিনিসটা সেটা হলো রিসার্চ গ্যাপ। কি বলেন? রিসার্চ গ্রুপ। রিসার্চ গ্যাপ। অবভিয়াসলি প্রতিটা রিসার্চ ওয়ার্কের কোনো না কোনো গ্যাপ থাকে, তাই না? যেটাকে বলি বটল নেক। তাহলে আমাদের লিটারেচার রিভিউ এর যখন পেপার পড়তেছি, আমাদের একটা ইন্টেনশন থাকতে হবে যে এখানে রিসার্চ গ্যাপটা কি হতে পারে। অনেক গ্যাপ থাকতে পারে। অনেক সময় লিমিটেশনটা আমরা একদম কনক্লুশনে লিখে দিই যে এই পেপারে আসলে কি ধরনের লিমিটেশন থাকে। অনেক সময় এই যে দেখেন ফিউচার ওয়ার্ক, আমরা কিন্তু লিখে দিই যে ফিউচার ওয়ার্কে আমরা কি কি কাজ করব। ঠিক আছে? তার মানে এটা একটা লিমিটেশন। ওকে? তার মানে আপনি, আপনার একটা ডেইলি রুটিন হইতে হবে যে আপনি ফর এক্সাম্পল
একটা টু লিস্ট করলেন যে আমি প্রতি সপ্তাহে 2-3টা করে রিসার্চ পেপার করব এবং এটার কি বের করবো, সামারি বের করব, যে ওইটার কন্ট্রিবিউশন কি, রিসার্চ গ্যাপ কি, সে নতুন কি জিনিস আবিষ্কার করছে, সে কি কি ধরনের রেজাল্ট অ্যানালাইসিস করছে, কি বলেন, কি কি ধরনের রেজাল্ট অ্যানালাইসিস করছে, তারপরে কি তার এই কাজের জন্য কোন কোন ডাটা সেট ইউজ করছে, কোন কোন কি বলেন ডাটা সেট ইউজ করছে। ওকে, তার মানে যখন আপনার কাছে 15-20টা অথবা 30টা পেপারের এই সামারিটা থাকবে, তখন আসলে আপনার ডিসিশন নিতে সহজ হবে যে কোন রিসার্চ গ্যাপটা নিয়ে আপনি কাজ করবেন। সবাই বুঝাইতে পারছে? বুঝাইতে পারছে? তার মানে একটা সামারি ভাইয়া টেবিল একটা দেখেন, আমরা ধরেন যে এই যে উপরে যদি যাই, এই পেপারে দিচ্ছি কিনা খেয়াল নাই, তো দেখি। ভাইয়া এত কোশ্চেন বড়- ছিল হ্যাঁ, কোশ্চেন নিচ্ছি ইনশাল্লাহ। বলবো ভাইয়া। একটু দাঁড়ান, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এই পেপারে আমি টেবিল দেই নাই, আর অনেক পেপারে টেবিল চায়। ঠিক আছে, হ্যাঁ ভাই, কোশ্চেনটা করেন ইনশাল্লাহ। ভাইয়া যে পেপার যে পেপার গুলি সেগুলি আসলে, থাকে আমার কোয়ালিটি ভাইয়া ভাবে বাঁচা। আপনার নেটওয়ার্ক, আপনার কথাটা বেজে বেজে আসতেছে। আপনারা কেউ কি শুনছেন না? আমি শুধু না ভাই, শুনতে আমরা পাই। শুনতে পাইনি, আমরা শুনতে পাইনি। না, কথা ওনার ছিল নেটওয়ার্ক ভালো না। আচ্ছা, যদি ভাই আপনার ইয়াতে মানে নেটওয়ার্কে ইস্যু হয়, একটু টেক্সট লিখে দিতে পারবেন? টেক্সট, হ্যাঁ, জাওয়াত কোশ্চেন করো। আচ্ছা, এখান থেকে আর কোনো কোশ্চেন আছে কারো? না আসসালামু ভাই, আলাইকুম ভাই। হ্যাঁ, সুমন ভাই বলেন। ভাই বলছিলাম যে আমরা তো যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রায় সবারই হচ্ছে একটা করে ব্ল্যাক বুক মানে থাকে, সেটাকে আমরা থিসিসে মানে পেপারে কিভাবে কনভার্ট করব এরকম। কোনটা আবার বলেন তো? মানে আমরা যে ব্ল্যাক বুকটা করি বা ডিফেন্স যেটা দিই আমাদের অনার্স লেভেলে, মানে হ্যাঁ, আহ, ডিফেন্স দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রায় সবাই তো একটা করে রিসার্চ টপিক নিয়ে রিসার্চ করে, তো এইটাকে থিসিস পেপারে কিভাবে কনভার্ট করে, মানে যেহেতু এটা 108 পেজ বা 110 পেজের একটা ব্ল্যাক বুক হয়, ওটাকে 4 পেজের পেপারে কিভাবে কনভার্ট করে, মানে কি কি টপিক ইনপুট করতে হয়, কি কি লিখতে হয়, এই রিলেটেড যদি কিছু একটু বলতেন তাহলে আমার জন্য উপকার হতো আর কি। হ্যাঁ, এইটা আমি বলতেছি যে একটু পরে আমি বলতাম আর কি। ঠিক আছে, জি আচ্ছা। ভাই। সো আপনার কোশ্চেনটা হলো যে একটা পেপারে কি কি জিনিস থাকে, মেইন কথা, রাইট না? তো প্রথম যে জিনিসটা দেখেন একদম কমন, এগুলা এখানে কি থাকে, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা আমরা সবার শেষে লিখি, ঠিক আছে, সবার কি বলি, শেষে লিখি। এখানে জাস্ট আমাদের একটা জিস্ট থাকে, সামারি থাকে। আমরা একদম কাজের শুরু থেকে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখি, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশনের কয়েকটা পার্ট আছে, এর মধ্যে একটা পার্ট হলো মোটিভেশন। একটা পার্ট কি, মোটিভেশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে কি থাকে, মোটিভেশন, যে আমি কেন হেলথ কেয়ার ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, কেন আমি ব্রেইন টিউমার নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো এই মোটিভেশনটা আমাদের প্রথম দিকে এক্সপ্লেইন করতে হয়। দেন ওই মোটিভেশনের এগেনস্টে রিসেন্টলি যে সকল কাজগুলো আছে ওইটা একটা সামারি দিয়ে তাদের লিমিটেশন বের করে, এই যে দেখেন মোটিভেশন, তাদের লিমিটেশন বের করে এখানে এক্সপ্লেইন করতে হয়। দেন আর কি আমাদের প্রপোজালটা লিখতে হয়। তার মানে আপনাদের, আপনার প্রথমে যে পার্টটা থাকতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন। দ্বিতীয় যে পার্টে আমরা কাজ করি
দ্বিতীয় পার্ট অনেক সময় ভাগ থাকে, আমরা যেমন ইন্ট্রোডাকশনের ভিতরে লিটারেচার রিভিউটা অ্যাড করছিলাম, ঠিক আছে? এটা আমাদের যারা রিভিউয়ার ছিল তারা আর কি রিকোয়েস্ট করছিল। সো সেকেন্ড পয়েন্টে অনেক সময় লিটারেচার রিভিউ থাকে, বাট আপনি যদি লিটারেচার রিভিউ ফার্স্ট পার্টে দিয়ে দেন তখন আমরা সেকেন্ড পার্টে ম্যাথোডোলজি নিয়ে কথা বলি, ঠিক আছে? ম্যাথোডোলজিতে দুইটা পার্ট, একটা হলো যে আপনি ডাটা সেটটা কিভাবে ম্যানেজ করছেন ওইটার একটা এক্সপ্লেনেশন, যেমন এই যে আমাদের ডাটা সেটের একটা টেবিল আমরা কিভাবে কালেক্ট করছি, দেন ওই ডাটা সেটটাকে আপনি কিভাবে প্রসেস করছেন, যেমন দেখেন কয়েকভাবে আমরা প্রসেস করছি, ঠিক আছে? তারপরে কি ওই ডাটা সেট ইউজ করে আপনার প্রপোজাল মেথডে ইন্টারনাল বিষয়গুলো আপনি এক্সপ্লেইন করবেন, ঠিক আছে? যেখানে আপনার নোবেলটি থাকবে। যেমন এই যে দেখেন একটা সুন্দর আর্কিটেকচার আমরা বানাইছি, ঠিক আছে? এবং প্রথম দিকে আপনার এই ফিগার গুলো অনেক সুন্দর থাকবে না, প্রথম দিকে অনেক বাজে অবস্থায় থাকবে, বাট ডে বাই ডে যখন আপনি এগুলো নিয়ে রিভিউ করাবেন আপনার সুপারভাইজারকে দিয়ে, সে তখন আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করবে, ঠিক আছে? তার মানে প্রথমে আর কি ইন্ট্রোডাকশন, দেন লিটারেচার রিভিউ, ডাটা সেট মেথোডোলজি, এরপরে যে আমরা যেটা করি সেটা হলো রেজাল্ট। তো রেজাল্টের ভিতরে আমাদেরকে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হয়। কি করতে হয় বলেন বলেন? কম্পারেটিভ অ্যানালাইসিস। কম্পারেটিভ অ্যানালাইসিস, ওই যে আমরা যে রিসার্চ গ্যাপ বের করছি, আমরা তো কোনো না কোনো পেপার কে বিট করতেছি, তাই না? কোনো না কোনো পেপারকে ইমপ্রুভ করতেছি। তাহলে আমার কাজটা যে প্রিভিয়াস কাজ থেকে বেটার, তার মানে প্রিভিয়াস কাজটাও আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আবার আমার যে প্রপোজ মেথোডোলজি ওইটা ইমপ্লিমেন্ট করে দুইটা রেজাল্টকে কি করতে হবে বলেন? কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করতে এই হবে। যে দেখেন আমাদেরটার নাম কি, মেডিভেশন, আর আমরা কম্পেয়ার করতেছি কার সাথে? বিজিজি 16 এর সাথে, ঠিক আছে? তো এইভাবে করে বিভিন্ন ধরনের রেজাল্ট প্যারামিটার আছে, যেমন আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখাইছি, এখানে অ্যাকুরেসি লস গ্রাফ দেখাইছি, ঠিক আছে? তারপর এখানে আবার কম্পেয়ার করছি যে বিজিজি 16 বিজিজি 19 এর সাথে, তারপর ডাটা সেট ওয়াইজ আমরা কনফিউশন ম্যাট্রিক্স বের করছি। তো এগুলো কম্পারিজন হলো ডাটা সেট ওয়াইজ। তার মানে আপনার 4 নাম্বার পয়েন্টে আসবে রেজাল্ট অ্যানালাইসিস। 5 নাম্বারে যে এটা অনেক সময় থাকে যে ডিসকাশন, ঠিক আছে? যে আপনি হয়তোবা অনেক কিছু করছেন, বাট এটার একটা ধরেন যে আরো কিছু ইনসাইট আপনি ওই ডিসকাশন লেভেলে তুলে ধরবেন, যেগুলো ধরেন যে একটা কিছু প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? আবার অনেক সময় ডিসকাশন আমরা দেই না, আমরা এটা কনক্লুশনে রাখি। কি রাখি বলেন? কনক্লুশনে। যে কনক্লুশনে আমরা একটা ফিউচার ওয়ার্ড দিই, বুঝতে পারছেন? তার মানে আমি যদি কমন, আপনি আপনি যেটা বললেন যে আপনার থিসিস থেকে কিভাবে ওই যে 110 পেজের থিসিস পেপার লেখেন, ওখান থেকে আপনারা কি করবেন, ইন্ট্রোডাকশনটা সাজাবেন, এবং বেসিক্যালি আপনি যখন একটা জার্নাল তৈরি করবেন, সাধারণত আমার এটা কত পেজ, এটা আই থিঙ্ক 15-16 পেজ। তো জার্নাল দেখা যায় যে 10 থেকে 20 পেজের মধ্যে থাকে আর কি, ঠিক আছে? আর আপনি যদি কনফারেন্স চিন্তা করেন, এটা কনফারেন্স টু কনফারেন্স ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম 6 পেজ আমি পাইছি যদি ডাবল কলাম হয়, ঠিক আছে? তার মানে আমি যদি বলি ইন্ট্রোডাকশন, তারপরে কি আমার সাথে বলেন, লিটারেচার রিভিউ, দেন কি লিটারেচার রিভিউ, মেথোডোলজি, মেথোডোলজি, তারপরে কি রেজাল্ট, রেজাল্ট। কম্পারিজন, শেষ। তার মানে আপনি কিন্তু একটা রোড ম্যাপ পেয়ে গেছেন। আপনি যদি থিসিস যখন শুরু করতেছেন অথবা যারা থিসিস শেষ, তারা যদি এই 5টা জিনিস নিয়ে পেপারটা রেডি করেন,
তারপর ধরেন যে কোনো একজন সুপারভাইজারের কাছে গেলেন, আম, সে আর কি আপনাকে ফিডব্যাক দিবে যে ইন্ট্রোডাকশনে এই লাইনটা বোঝা যাচ্ছে না, এটাকে আরো এলাবোরেট করো, লিটারেচার রিভিউতে এটা অ্যাড করো, ম্যাথোডোলজিতে আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে না, রেজাল্টে আরো কম্পারিজন নিয়ে আসো। ঠিক আছে? তো এই যে ফিডব্যাকের মাধ্যমে তখন আপনার কি হবে, আপনার একটা রিসার্চ পেপার সাবমিট করার জন্য রেডি হবে। কি হবে বলেন? সাবমিট করার জন্য রেডি হবে। ঠিক আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? আসসালামু আলাইকুম। আচ্ছা, কমেন্টে অনেক কোশ্চেন আসছে, একটু দেখি, সবাই দেখি। আচ্ছা, উৎসব ভাইয়া, ভাইয়া কোশ্চেন ছিল যে আমার টপিকের সাথে রিলেটেড কোয়ালিটিজ গুলো কিভাবে বাছাই করব। আচ্ছা, চ্যাট জিপিটির যুগে ইটস ভেরি ইজি, বাট আপনার টপিকটা ধরেন যে একটা হলো চ্যাট জিপিটি অথবা জেমিনি, যেটাই হোক, আপনার যে এআই টুলসটা আছে সেটা হলো আপনার ফ্রেন্ড হয়। আর আরেকটা জিনিস হলো যে জাস্ট গুগল স্কলারে লিখবেন, ঠিক আছে, আপনার টপিকটা, লাইক ধরেন ব্রেইন টিউমার প্লাস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে কম্পিউটার ভিশন ইউজ করব। ঠিক আছে? আমি এটা দিয়ে ইন্টার দিলাম। আমি ধরেন যে আরেকটা ইয়া বলি, অথবা ধরেন যে মাল্টি এজেন্ট সিস্টেম টোকেন অপটিমাইজেশন। ঠিক আছে? এটা টপিক হতে পারে। তো আপনি যেটা করবেন, এই যে সিন্স 2016 সিলেক্ট করবেন, দেন এখান থেকে যেটা করবেন, শেষ 4 বছরের পেপার গুলাকে শর্ট লিস্ট করবেন। ঠিক আছে? তো এটার জন্য শর্ট লিস্ট করার ওয়ে হলো, আপনার মনে যে টপিকটা ঘুরতেছে আপনি অ্যাবস্ট্রাক্টটা পড়বেন। ঠিক আছে? যে অ্যাবস্ট্রাক্টে জিস থাকে, অথবা আপনি জাস্ট আপনার চ্যাট জিপিটিকে একটু বলবেন যে আমি এক্স ওয়াই জেড টপিক নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে চাই, এটার সাথে আমার এই পেপারের অ্যাবস্ট্রাক্টটা ম্যাচ করে কিনা। কথা বুঝছেন? ঠিক আছে? তার মানে অ্যাবস্ট্রাক্ট থেকে আপনি যে সকল পেপার অ্যাবস্ট্রাক্ট সাথে আপনার আইডিয়ার ম্যাচ হচ্ছে, কি করবেন, একটা কম্পিউটারে ফোল্ডার তৈরি করবেন, ওই ফোল্ডারে পেপার গুলা কি করবেন, ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে? ওকে, ওয়ান বাই ওয়ান, যে এটা এই পেপার এই পেপার, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যে আপনি জাস্ট আপনার টপিকটা লিখবেন, ফর এক্সাম্পল আমি মাল্টি এজেন্ট সিস্টেম নিয়ে, মাল্টি এজেন্ট সিস্টেমে টোকেন অপটিমাইজেশন নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে চাই। এখন রিসেন্ট পেপার গুলোর লিংক আমার সাথে শেয়ার করো। ঠিক আছে? দিছে? আপনার সাথে শেয়ার করছে বলেন? হ্যাঁ, শেয়ার করছে আপনার সাথে? কথা বলে না। ঠিক আছে? তার মানে এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, রিসেন্ট পেপার গুলা তখন আপনার সাথে শেয়ার করতেছে। ওকে, তার মানে এই যে উৎসব ভাই যে কোশ্চেনটা করছেন সেটা হলো যে যে রিলেটেড কোয়ালিটি রিসার্চ। আরেকটা জিনিস হলো কোয়ালিটি মিনস হলো যে যে অবশ্যই আপনি সব জায়গায় রিসার্চ পেপার করবেন না,
আপনি যে টপিকে কাজ করেন ওই টপিকের জন্য বেস্ট জার্নাল, বেস্ট কনফারেন্স গুলা কি কি, এটার একটা লিস্ট বের করবেন। যে ধরেন আমি সাইন্টিফিক সাইন্টিফিক আচ্ছা আমার বানান বলে দিতে পারে, জার্নাল করতে চাই এনএলপি সেক্টরে, এটার জন্য টপ জার্নাল লিস্ট গুলো আমাকে দাও। এই দেখেন ট্রানজেকশনস, ঠিক আছে, এটাকে এমআইটি প্রেস আর হলো এসিএল, ঠিক আছে, এগুলোকে সব টপ কম্পিটিশনাল ইংলিশ। তারপর আই আছে, যে আই ট্রানজেকশন, ঠিক আছে, আই ট্রানজেকশন, এরকম কি আছে, অনেকগুলা পাবলিশার আছে। তখন আপনি যেটা করবেন যে আপনি এখানে লিখলেন আই কি লিখলেন বলেন, আই যে দেখেন এখন সব আপনার আই পেপার কি হয়ে যাবে বলেন, চলে আসবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তার মানে প্রথমে আপনার ন্যারো টপিকটা লিখবেন। আপনি যে জার্নাল, যদি আপনার জার্নাল স্পেসিফিক থাকে, যেমন আমাদের কিছু প্রফেসরের স্পেসিফিক থাকে যে আই এই জার্নাল ছাড়া সে পাবলিশ করবে না, ঠিক আছে, তাহলে সে ফান্ড দিবে। ওকে, তখন আমাদের জার্নালকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হয়। ওকে, তখন ধরেন যে এই রিলেটেড মানে তে যারা একসেপ্ট হয়েছে তাদের পেপার গুলো তখন আমরা বেশি পড়ি। বুঝতে পারছেন? তখন ওই অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন পড়ে আপনি ম্যাচ করবেন যে আপনার রিসার্চের সাথে এটা কতটুকু কানেক্টেড। ওকে, আরেকজন ভাইয়া কোশ্চেন করতে চাইছিলেন, সরি, ওই যে উৎসব ভাইয়ের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছিলাম। আই থিঙ্ক উৎসব ভাই যদি অ্যান্সারটা পেয়ে যান একটু লিখবেন, থামস আপ দিবেন, আমাকে একটু মোটিভেট করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন লিটারেচার রিভিউ করব তখন লিমিটেশনের জায়গায় কি আমি নিজে কোনো কিছু অ্যাজিউম করে, লাইক হচ্ছে আমার যে পার্সোনাল নলেজ আছে ওটার উপর বেস করে কি লিমিটেশন লিখতে পারবো, নাকি স্পেসিফিক ওই পেপারে মানে অথররা যে লিমিটেশনটা দিয়েছে ওটাই ইউজ করতে হবে? আচ্ছা, সো অ্যাজাম্পশন করতে পারবেন, বাট ওই অ্যাজাম্পশনটা রেফারেন্স বেসড হইতে হবে। বুঝছেন? যে ধরেন আমি একটা কাজ করছিলাম অনেকদিন আগে, সোয়েটারের উদাহরণ, অনেক ইন্টারেস্টিং একটা কাজ, এখনো করতেছি সোয়েটারের কাজ। তো এটা হলো আমার একটা কাজ ছিল, এটা পেটেন্ট করা আছে আমার কোরিয়াতে। সো এখানে আমাদের মেইনলি কাজ ছিল যে এয়ার কোয়ালিটি মনিটর করা, ঠিক আছে, ড্রোন দিয়ে। ড্রোন, এটার সাথে আবার ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং, এআই মেশিন লার্নিং ইউজ করা লাগছে। বাট এখানে অনেকেই এই কাজটা করছে, ঠিক আছে, বাট তারা একটা প্রবলেম সলভ করে নেয়, সেটা হলো যে তারা যেটা করতো যে তারা ডেস্টিনেশন বলে দিত। কি বলে দিত বলেন? ডেস্টিনেশন ডেস্টিনেশন। বলে দিত যে এই জায়গাটায় আমার এয়ার কোয়ালিটি খারাপ, কিন্তু আমরা এটা অ্যাজুম করে নিছিলাম যে ডেস্টিনেশন বলে দিল তো যে কেউ পারবে। আমরা ডেস্টিনেশন বলবো না। কি বলবো না? আমরা ডেস্টিনেশন
বলবো না। তার মানে যে কোনো জায়গায় হইতে পারে। আমাদের যদি ডাটা সেটটা দেখাই, যেমন দেখেন এখানে কি, এখানে হলো এই যে সবচেয়ে যে লাল জায়গাটা, ঠিক আছে, এই পুরো এরিয়ার এই জায়গাটায় ধরেন যে এয়ার কোয়ালিটি খারাপ, মানে 150-এর উপরে। আবার এই এনভায়রনমেন্টে এই জায়গায়, এই দুইটা এনভায়রনমেন্টে আবার সেম জায়গায়, বাট এটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট আবার ডিফারেন্ট, কথা বুঝছেন? এখানে আবার দুই জায়গায়, মাল্টিপল জায়গায়। তার মানে আমরা ওই একটা অ্যাজাম্পশন বানাইছি, ওই অ্যাজাম্পশনের উপর বেস করে আমরা কিছু রেফারেন্স তৈরি করছি যে আহ অমুক পেপারে তারা এই আননোন, ড্রোন না, হয়তো বা অন্য কোনো কিছু নিয়ে সলভ করছে, ঠিক আছে, বাট আননোন ডেস্টিনেশন নিয়ে কাজ করছে। তো আমরা যদি তাদের মতো করে আমার এই ড্রোনের ক্ষেত্রে যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখি, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা ভালো কন্ট্রিবিউশন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জি, ভাইয়া? থ্যাংক ইউ। জি জি তার ভাই। মানে অ্যাজাম্পশনটা হইতে হবে একটা রেফারেন্স ভিত্তিক, যে অমুক জায়গায় এই সেম টাইপের আইডিয়া নিয়ে কাজ করছে, এই সেক্টরে না, সে অথবা এগ্রিকালচার সেক্টরে কাজ করছে, ঠিক আছে। তো আমরা এই সেম কনসেপ্টটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই লিমিটেশনটাকে আমরা ওভারকাম করতে পারবো। বুঝছেন? তো আপনার কোশ্চেন আনসার হলো ইয়েস পারবেন, বাট রেফারেন্স দিলে, কারণ আপনার কাছে রিভিউ রেফারেন্স চাবেন যে এটা রেফারেন্স আপনি কই পাইছেন। বুঝছেন? জি। আর সেকেন্ড আর একটা কোশ্চেন ছিল, ওখানে আমরা যে আমাদের আর্কিটেকচারে মডেল আর্কিটেকচারের ডায়াগ্রামটা বানাবো, ওটা আসলে কিভাবে মানে পাবলিশ রেডি একটা ডায়াগ্রাম বানানো যায়? এইটার জন্য আমরা যেটা করি, বেস্ট অ্যাপ্রোচ হলো, মানে আমরা যখন, আমরা যখন এটা কি বলে, আহ, এই দেখেন এই যে আমরা যে আর্কিটেকচারটা বানাইছি, হ্যাঁ এই যে, তো প্রথমে কিন্তু একদম বাজে ছিল, বুঝছেন? আমি একটু ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি নিয়ে আসছে তো, পরে নেতায় যাবে, কিছু মনে করেন না, ঠিক আছে? তো প্রথমে খুবই বাজে অবস্থা ছিল, ধরেন যে কয়েকটা ব্লক ডায়াগ্রাম এড করে, পরে আমি কি করছি, আমারও কিছু মেন্টর আছে, কথা বুঝছেন? তো আমার মেন্টরদের সাথে আমি শেয়ার করে এগুলো, যে প্রফেসর প্লিজ চেক মাই পেপার, মানে আমি যারা আন্ডারে কাজ করতেছি, তো আমরা যারা আন্ডারে কাজ করব, তো তখন উনি আসলে ফিডব্যাকটা দেয় যে এই ডায়াগ্রামটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে। যখন আসলে ওনার কাছ থেকে আমরা একটা গ্রিন সিগন্যাল পাই, নাও রেডি টু গো, তখন আসলে আমরা সাবমিট করি। তারপরও সাবমিট করার পরেও রিভিউয়ার রিভিউয়ারের এটা কমন জিনিস, আপনাকে ফিডব্যাক দিবেই যে তোমার আর্কিটেকচারটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তোমার আর্কিটেকচারে আরেকটু এলাবোরেট করো। তো তখন যেটা যায় যে রিভিউয়ারের ফিডব্যাক অনুযায়ী আমরা আবার আর্কিটেকচারটাকে রিভাইজ, কথা বলছেন? ঠিক আছে, তো এখানে দুইটা লেয়ার অফ ফিডব্যাক হয়, একটা হলো সুপারভাইজার লেয়ারে, আর একটা হলো রিভিউয়ার লেয়ারে, কথা বলছেন? ওকে। আরেকটা অ্যাপ্রোচ হলো, যদি ধরেন যে আপনার এক্সপিরিয়েন্স, তো যেমন এখন আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আর আর্কিটেকচারে অত বেশি ফিডব্যাক আসে না। তো আমি যেটা করি, ওই যে যে বেস্ট পেপার গুলো আমি চুজ করি, তাদের আর্কিটেকচার ডায়াগ্রামটা দেখি, কথা বলছেন? ঠিক আছে, তারা কিভাবে ড্র করছে, কিভাবে ফন্ট সাইজটা দিছে, কি কি ফন্ট স্টাইল দিছে, কিভাবে ফিগারের টাইটেলটা লিখছে, কিভাবে এই যে লেবেল গুলা লিখছে, এই জিনিসগুলো, বুঝতে পারছেন? এটার যেমন জন্য দেখেন আপনারা কোন প্ল্যাটফর্ম ইউজ করেন? ও, আমি আমার জন্য যদি বলেন না, আমি হলো মোস্টলি পাওয়ার পয়েন্ট, আর একটা হলো ভিজিও, ঠিক আছে, ভিজিও।
হ্যাঁ, ভিজিওটা ক্র্যাক ক্র্যাক ম্যানেজ করতে হয়, পেইড থাকে তো। তো ভিজিওতে অনেক কমপ্লেক্স ইয়াগুলো থাকে। আরেকটা হলো পাওয়ার পয়েন্ট দিয়ে মোটামুটি আমার 70% ডায়াগ্রামে কাজ হয়। এই যে এগুলো সব কিন্তু পাওয়ার পয়েন্টে, ঠিক আছে? Okay? এগুলো সব কিছু পাওয়ার পয়েন্টে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে এইখানে আমরা প্রায় 2 বছর কাজ করছি। আমরা একটা নোভেল নেভিগেশন, এটা কিন্তু নেভিগেশন, যে ড্রোন কিভাবে যাবে, এবং আমরা একটা ম্যাথমেটিক্স প্রপোজাল করি যে এই ম্যাথমেটিক্স ফলো করে যদি ড্রোন মুভমেন্ট করে, তাহলে আমরা ড্রোনের ব্যাটারি, মানে ড্রোনের একটা লিমিটেশন কি, ড্রোনের হলো লিমিটেড ব্যাটারি, কি বলেন, ড্রোনের লিমিটেড ব্যাটারি, ঠিক আছে? ঠিক আছে, যেমন দেখেন এটা হলো আমাদের আগের পেপার, মানে যাদের সাথে আমরা কম্পেয়ার করতেছি, তাদের ভাই দেখেন আপনি অনেক, শেখ সরি, পুরাই এমবেপে। হ্যাঁ, সো তাদের মডেল, তাদের সিস্টেমে যখন ইমপ্লিমেন্ট করি, অনেক জায়গায় তারা থামছে, বাট আমাদের দেখেন আমাদের যে ইন্টেলিজেন্স সিস্টেমটা, তাদের মানে এগুলোর প্রত্যেকটা ডট হলো ওই সকল জায়গায় ড্রোন থামছে, ড্রোন থামছে, দেন একুয়াইটা মেজার করছে, ঠিক আছে? তো খুবই, বলেন তো কোনটায় সবচেয়ে বেশি কম সময় লাগছে? দেখে বোঝা যাচ্ছে এটাই, তাই না? রাইট। কম সময় লাগা মানে আপনার এনার্জি কম খরচ হবে। এবং এখানে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই জায়গাটায় যে ব্লু, এই ব্লু জায়গাটায় আসলে আমাদের ড্রোনটা অনেকক্ষণ থেমেছিল, ঠিক আছে? বিকজ এদিকে দেখেন, মানে আপনার একুয়াই ডিস্ট্রিবিউশনটা সিমিলার, বুঝছেন? সো ও আসলে আর খুঁজে পাচ্ছিল না। সো পরে আমরা এটাকে ফাইন টিউন করে ও আবার রিভার্স ব্যাক করে তারপর কাঙ্ক্ষিত জায়গায় আসে। ইভেন দো এখানে ধরেন যে অনেকক্ষণ থেমেছিল, তারপর ধরেন যে এটার থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাইছি। পরে দেখেন না যে আমরা কম্পেয়ার করছি যে ফ্লাইং ডিস্টেন্স রেজাল্ট, ঠিক আছে, তারপরে হলো ফ্লাইং টাইম, তারপর টোটাল সেন্সিং টাইম, ঠিক আছে, টোটাল টাইম, সেইভাবে করে ধরেন যে আমরা কম্পেয়ার গুলা করছি, ঠিক আছে? আমরা এই পেপারে ধরেন যে অনেকবার রিজেক্ট খেয়েছি, 3-4 বার, ঠিক আছে? অনেকবার রিজেক্ট খাওয়ার পর দেন ইমপ্রুভ করে করে আমরা এটা একসেপ্ট করাইছি, তাই না? তো এইটাই আর কি। সো আপনার সেকেন্ড যে কোশ্চেন, যে পাওয়ার পয়েন্টটা আমি ইউজ করি, অনেকে আবার ড্র ডট আইও ইউজ করে, আমি হলো পাওয়ার পয়েন্ট আর ভিজিও। ওকে। সালামালাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা সেশন দেওয়ার জন্য আমাদের। ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে, ভাই আমার ডিফেন্সের আর 2 মাস আছে, এখন আমার রিসার্চ প্রপোজালটা আমি অলরেডি আমার সুপারভাইজারকে দিয়েছি, তো তার মোটামুটি পছন্দ হয়েছে। এখন ভাই আমি যে থিসটা করতে চাচ্ছিলাম ভাইয়া, এখানে আমার স্যাম্পল সাইজ আমি রাখতে চাচ্ছিলাম হচ্ছে 384, কিন্তু এখন সময় সাপেক্ষের জন্য আমি মানে এটা আসলে করে ওঠা সম্ভব না, 2 মাস আমার কাছে আছে। তো এখন আমি স্যাম্পল সাইজটা কমাই নিয়ে আসতে চাচ্ছি এবং আমি একটু ন্যারো করতে চাচ্ছি বিষয়গুলো। এখন কোশ্চেনের আমি যেটা এখন রেডি করব, এখন পরবর্তীতে আমি যখন এটা আমার রিসার্চ আমি কনভার্ট করতে চাবো, তখন কি আমি আবার স্যাম্পল সাইজ বাড়াতে পারবো? আবার প্লাস হচ্ছে আমার হ্যাঁ, কোশ্চেনারিকে আমি নতুন করে বিল করতে পারবো কিনা? বলতে গেলে ভাই আমি মানে বাড়াইতে এখন একটা, না আমি বলতে চাচ্ছি মানে এখন একটা ডিফেন্স ক্লিয়ার করার জন্য আমি একটা হচ্ছে মানে এটা সাবমিট করব, তারপর কারণকে রিবিল করতে চাচ্ছি, মানে রে- যেটা হচ্ছে আপনার কি বলে রিনোভেশনের মতো করতে চাচ্ছি আবার নতুন করে। এটা কি করা পসিবল হবে? সেক্ষেত্রে কি আমার থিসিসের মান কমে যাবে? 3-1 আচ্ছা। ইউনিভার্সিটি, মানে আমাদের দেশে ইউনিভার্সিটি যে থিসিস গুলো হয়, 1 সেখানে আসলে মেজর প্রবলেম হবে না, বাট আপনি যদি ভালো জার্নালে টার্গেট করেন, তখন একটা রিভিউ আসে যে যে ডাটা সেট সাইজটা অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে? ওকে। সো আপনি যেটা করতে পারেন, যে আপনার স্যাম্পল সাইজটা যদি ছোট হয় এবং ওখানে যদি কোনো ইউনিক কন্ট্রিবিউশন অ্যাড করে আপনি যদি রেজাল্টটাকে নিয়ে আসতে পারেন এবং কম্পেয়ার রেজাল্টটা যেন আপনার ভালো থাকে,
তাহলে প্রথমে যেটা করতে পারেন যে একটা কনফারেন্স পেপারে এটাকে সাবমিট করেন। কথা বলছেন? ঠিক জি আছে। ভাই আমি বলতে চাচ্ছিলাম, আমি এখন স্যাম্পল সাইজটা আমি রাখছি ধরেন 100 জন, কিন্তু যখন আমি এটা আবার কনভার্ট করব রিসার্চে, তখন আমি আবার নতুন করে স্যাম্পল নিলাম, সেটা কি পসিবল হবে? হ্যাঁ, এটা পসিবল, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। বা আমি যদি কোশ্চেনারি গুলো চেঞ্জ করে নতুন কোশ্চেনারি আনি, সেটা আনা যাবে? কোশ্চেনারি বলতে আপনি কি কোনো এফএকিউ সিস্টেমের কথা বলতেছেন? ভাই এটা হচ্ছে আমি মানে হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ করতে সার্ভে করতে চাচ্ছিলাম। এখন ফার্স্টে আমার থিসিসের জন্য আমি চাচ্ছি আমি 100 জনের উপর সার্ভে করব। তারপর হচ্ছে আমি যখন এটা কনভার্ট করতে চাচ্ছি রিসার্চে, আমি তখন আমার নতুন করে সার্ভে করতে চাচ্ছি, তখন ফেস টু ফেস করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে যেটা করবেন যে মানে আপনার আগের ডাটা সেটটা রেখে দিবেন, এবং যখন আপনি স্যাম্পল সাইজ বাড়াবেন তখন নতুন ডাটা সেটটা আগের ডাটা সেটে জাস্ট অ্যাড করে দেবেন। ঠিক আছে। ওকে। মানে আমার টপিকটা, আমার থিসিসের টপিকটা থাকবে, সেটা আমি পরবর্তীতে আমি রিবিল করতে চাচ্ছি, এটাই। ইয়েস ইয়েস, এই যে টপিকটা থাকলো জাস্ট ওখানে আপনি বলবেন যে আমার আগে ছিল 1000 ডাটা সেট, আমি এখানে 1 লাখ বানাইছি। হ্যাঁ, আমি নতুন করে কোশ্চেনের কিছু অ্যাড করলাম, কিছু ইয়েস ভ্যারিয়েবলস অ্যাড করলাম। ইয়েস। এটা পসিবল তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ভাই। ওকে। ভাই আরেকটা বিষয়, মানে গ্রুপ ওয়াইজ কি আমি থিসিস করতে পারবো না? না এটা কি ইউনিভার্সিটির পরে ভ্যারি করবে? হ্যাঁ, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তো গ্রুপ ওয়াইজই দেখছি, সিঙ্গেল খুবই কম দেখছি, সিঙ্গেল তো কাউকে পাই নাই, গ্রুপ ওয়াইজই করতে দেখছি। এখন আমাদের ইউনিভার্সিটিতে মোস্ট অফ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল করতেছে। ইন্ডিভিজুয়াল করাই ভালো, ওই গ্রুপ ওয়াইজ করলে কেউ কাজ করে না, একজনই কাজ করে। ঠিক আছে। জি ভাই। ভাই যখন আমি ভাবেন কি এটা যদি আমার থিসিসটা আমি পাবলিশ করতে চাই, তখন কি আমার কি মানে মেইন অথর থাকা সেটা কি জরুরি? বুঝি নাই। ও, যখন থিসিসটা পাবলিশ করবেন অবভিয়াসলি ইটস এ ইথিক্যাল টার্ম, যে যে বেশি কাজ করবে সে ফার্স্ট অথর হবে। কথা বলছেন? যে জি বেশি জি। কাজ করবে সে কি হবে? ফার্স্ট অথর হবে। এখন চাচ্ছিলাম আমার আমার যদি প্রফেসরকে রাখি, সেক্ষেত্রে তাকে আহ, কি দেওয়া উচিত ফার্স্ট অথরটা? আমরা তো প্রফেসরকে রাখি, সো প্রফেসর হলো করেসপন্ডিং ভাই প্রফেসর হিসেবে। এখন ভাই ঠিক আছে। এখন ভাই রিসেন্টলি অনেক স্যারেরাই ডিস্টার্বটা করতেছে মানে ফার্স্ট তো স্যারেরা নিয়ে ফেলে ভাই। সো করেসপন্ডিং প্রফেসর থাকে, বাট কিছু কিছু প্রফেসর আনএথিক্যাল কাজ করে, ওইটা তো আসলে আপনি কিছু করতে পারবেন না, রাইট? বাট যারা প্রফেশনাল তারা আসলে ফার্স্ট অথর বেশি থাকে না, হয় সেকেন্ড অথর নয় করসপন্ডিং অথর। বুঝতে জি পারছেন? ভাই। জি ভাই। ভাই আর আচ্ছা, আমি অথর তো এখানে যে কাউকে রাখতে পারি, মানে আমার ইউনিভার্সিটি বাইরে যে কাউকে তো রাখতে পারবো, এটা ইউনিভার্সিটি কো অথর হিসেবে। পারমিশন নিতে হবে। হ্যাঁ, রিসার্চ কো অথর। পেপারে যে কেউকে রাখতে পারবেন, বাট থিসিস যখন মানে থিসিস যখন সাবমিট করতেছে তখন তারপরে ইউনিভার্সিটিকে হইতে হবে। ওকে ওকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে ওপ্পো CPH 2669, দারুণ নাম তো আপনার। স্যার টপিক তো ওভাবে নেই, আমি আমার টপিকটা চুজ করব কিভাবে? ওই যে বললাম আগে একটা ডিপার্টমেন্ট চুজ করেন, যে আপনি এগ্রিকালচার সেক্টরে কাজ করতে চান, আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, আপনি ফার্মাসি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে চান, দেন ওখান থেকে ন্যারো ডোমেইন বাইন্ড করেন। ঠিক আছে। যে আপনি সার্চ দেন যে ফার্মাসি ডোমেইন নিয়ে কি কি কাজ হইছে, ওখান থেকে সিলেক্ট করেন যে আচ্ছা আমি হলো ওষুধের ডিফেক্ট বের করব। ঠিক আছে। অথবা আমাদের যে ওষুধগুলা রিলিজ হয় ওষুধগুলার সাইজ মেজারমেন্ট নিয়ে কাজ করব, অথবা ওই ওষুধের কেমিক্যাল কোয়ালিটি নিয়ে কাজ করব। ঠিক আছে। সেভাবে ন্যারো ডোমেইন করেন। বুঝতে পারছেন? আরেকটা হলো থিসিস পেপার রেডি করার পরে স্টেপটা কি হবে? পাবলিশ করার প্রসেসটা, পাবলিশ করার প্রসেসটা হলো একটু লেন্দি। ঠিক আছে। যদি আপনি ভালো জায়গায় করতে চান, আমি যদি একটু ড্র করে দেখাই। হ্যাঁ। তো প্রথমে আর কি আপনি আপনি যেখানে পাবলিশ করবেন, যদি এটা কনফারেন্স হয় ওই কনফারেন্সের একটা পেপার স্ট্রাকচার আছে।
ঠিক আছে? ওই পেপার স্ট্রাকচার অনুযায়ী কি করবেন, আপনার পেপারটা রেডি করবেন। দেন আপনি আপনার সুপারভাইজারকে দিয়ে ভেরিফাই করে সুপারভাইজার বললো যে সাবমিট করেন। এখন যদি এটা পেইড কনফারেন্স হয় তখন 1 থেকে 2 মাস সময় নেয়, রিভিউ প্রসেস থাকে। যদি আপনার ওপেন অ্যাক্সেস হয় ওখানেও 1 থেকে 2 মাস সময় নেয় রিভিউ প্রসেসে। সো এই রিভিউ প্রসেসে আপনার 2 ধরনের রেজাল্ট আসে। একটা কি, মেজর রিভিশন আসে। কি আসে বলেন? মেজর রিভিশন, ঠিক আছে? যে আপনাকে কিছু রিভিউ দিল, ওগুলো আপনার ফিডব্যাক যদি ঠিকভাবে দেন তাহলে অ্যাকসেপ্ট হবে। আরেকটা হয় মাইনর রিভিশন, প্রথম চান্সে আসে না, আমার কখনো আসে নাই, সবসময় মেজর রিভিশন আসছে। আর এটা কি, রিজেক্ট করে দেয়। ঠিক আছে, দেখা যায় যে আপনার হয়তো বা 3-4 জন রিভিউয়ার একসাথে আপনার পেপারটা রিভিউ করছে, 2 জন পছন্দ করছে, 2 জন পছন্দ করে না, হইতেই পারে। মানে এটাতে আপনার ডিমোটিভেট হওয়ার কিছু নাই। রিজেকশন ইজ পার্ট অফ দ্য রিসার্চ ওয়ার্ক। তো রিজেক্ট হইলে তারা ফিডব্যাক দিয়ে দেয় যে কি কি কারণে রিজেক্ট হয়েছে। তখন আপনি ওই ফিডব্যাক গুলা আবার আপনার পেপারে ইমপ্রুভ করে আবার সাবমিট করতে পারেন। ঠিক আছে? সো এই জায়গাটায় ধরেন যে একটা লেন্দি প্রসেস হয়। ঠিক আছে, এই জায়গাটায়। সো আসলে রিভিউয়ারের মাইন্ড ট্র্যাক, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। আমাদের একটা পেপার IEEE-তে 5 জন রিভিউয়ারের মধ্যে 4 জন একসেপ্ট করছে। কয়জন বলেন? 4 জন। একজন জাস্ট একসেপ্ট করে নাই, এডিটর ওইটাকে রিজেক্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? তো এইটা অনেক ফ্রাস্ট্রেটেড, বাট এটা পার্ট অফ দা জার্নি। ঠিক আছে? তো এখানে রিজেক্ট খাওয়ার পরে ওই টেনশন করবেন না যে আমার কাজটা ভালো হয় নাই। ঠিক আছে? বাট রিজেকশন ইজ এ ওয়ে অফ ইমপ্রুভ ইওর পেপার। তারপরে রিজেকশনে অনেকগুলা ফিডব্যাক দেয়, ওই ফিডব্যাক গুলো আপনি আবার পেপারে ইমপ্লিমেন্ট করে ইমপ্রুভ করে আবার সাবমিট করবেন। ঠিক আছে? ওকে। সো এই প্রসেসে মোটামুটি আপনি যদি ওপেন অ্যাক্সেসে দেন, আপনার পাবলিশ পর্যন্ত 2 থেকে 3 মাস সময় লাগে। আর যদি আপনি যদি ফ্রি অ্যাক্সেসে দেন, মানে কোনো ধরেন যে পেইড, মানে পেইড জার্নাল না, ওখানে একটু সময় লাগে, 6 মাস 8 মাস। ঠিক আছে? আর কনফারেন্সে তো এটা বলেই দেয় যে 1 মাসের ভিতরে আমরা এই সময়ের মধ্যে আমরা রেজাল্টটা পাঠায় দিব। ঠিক আছে? সো এটা আর কি আপনার একটা রোড, মানে টাইম লাইন আর কি। ঠিক আছে? আচ্ছা, পেপার ফরম্যাটিং এর জন্য বেস্ট ওয়ে হলো, আমি যেটা ইউজ করি, এই যে ওভারলিফ। ঠিক আছে? মানে পেপার ফরম্যাট, পেপার লেখার জন্য। ওকে। সো ওভারলিফ হলো ল্যাটেক্স, এখানে ল্যাটেক্সটাই ফলো করে, এখানে ল্যাটেক্সটাই ফলো করে, বাট এখানে ধরেন যে আপনি তারা কিছু কোড, মানে পেপার ফরম্যাট আগে থেকে দিয়ে রাখে। ঠিক আছে? যেটা কারণে, আচ্ছা আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে, এটা রিনিউ করতে হবে, এই জন্য এদিকে আসতেছে না। ঠিক আছে? সো এই ওভারলিপটা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি লোকালি কাজ করতে চান তখন ল্যাটেক্স নামে লেটেক্সে কাজ করতে পারেন। অনেকে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে, ম্যানুয়ালি লিখে, ইটস ওকে। বাট আপনার আপনি যেটা বললেন যে অনেক ফাস্ট যদি করতে চান, লেটেক্স এর মতো আর কোনো মানে আর কোনো টুলস নাই আসলে। ঠিক আছে? ওকে। সো যেহেতু আপনার চ্যাট জিপিটি আছে, ইউ ক্যান জেনারেট দ্য কোড ইন চ্যাট জিপিটি। ঠিক আছে? এবং ওভারলিফে কিন্তু আপনার অনেকগুলা জার্নালের টেমপ্লেট দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট কপি এন্ড পেস্ট। ওকে। সরি।
আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ, শেখ আরিফুল ইসলাম কোশ্চেন করেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট, তো প্রশ্নটা একটু লম্বা হচ্ছে, সরি সেজন্য। আম, আমার এখানে আসলে এই ওয়েবিনারে আসার উদ্দেশ্য হচ্ছে যে আহ, জানা যে রিসার্চ এবং থিসিস সম্পর্কে আমি আসলে বেসিক্যালি জাস্ট বিগিনার এখানে এই ফিল্ডে, জানার জন্য আসছি আপনার এখানে। তো আমি জানতে চাচ্ছি হলো যারা আমরা কমার্সের স্টুডেন্ট, আমাদের জন্য এই ধরনের এই কোর্সগুলো করে আমরা কি অ্যাকচুয়ালি স্কলারশিপের জন্য কি কোনো সুবিধা পাবো কিনা? কারণ ম্যাক্সিমাম আচ্ছা, রিসার্চ নর্মালি সায়েন্সের স্টুডেন্টরা করে, কিংবা ওই যে মেডিকেলের স্টুডেন্টরা করে। তো আমরা যারা কমার্সের স্টুডেন্ট, আমাদের কতটুকু সুযোগ আছে যে এই ধরনের কোর্স করে বাহিরে স্কলারশিপের সুযোগ পাওয়ার? জি হ্যাঁ। আপনার পরিচিত কেউ কি গেছে কমার্স থেকে, দেখে জানেন? না, আমি জানি না। আমি জাস্ট ফেসবুকে দেখেছি আর কি যে এই ধরনের রিসার্চ করে স্কলারশিপ আছে, কিন্তু কোন ব্যাকগ্রাউন্ড থেকে সেটা তো আর অ্যাডে বলা হয় না। তো ওই জন্যই আমি জানতে চাচ্ছিলাম যে পসিবিলিটি আছে কিনা আমাদের এই রিলেটেড এটা ফিল্ডে। এটা এটার জন্য আপনি যেটা করতে পারেন, ঠিক আছে? জি আহ, আপনি যে দেশে যেতে ইচ্ছুক, ঠিক আছে, ধরেন যে জি 4-5টা দেশ আপনি সিলেক্ট করলেন, ওখানকার ইউনিভার্সিটি গুলো শর্ট লিস্ট করবেন। কি করবেন? ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটি শর্ট লিস্ট করে আপনি তাদেরকে একটা মেইল করবেন। কথা বুঝছেন? জি ঠিক আছে, যে ধরেন জি যে আপনি কমার্সের একটা ডিপার্টমেন্ট, এটা ফাইন্যান্স কমার্সের ডিপার্টমেন্ট না? জি ফাইন্যান্স ফাইন্যান্স কমার্সের জি ডিপার্টমেন্ট না? তো জি 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 ফাইন্যান্সে কিন্তু ফাইন্যান্স, অনেক অ্যাকাউন্টিং, মার্কেটিং। ফাইন্যান্সে কিন্তু অনেক স্কলারশিপ দেয়, ঠিক আছে? আচ্ছা যে আচ্ছা। সো আপনি যেটা করলেন যে ওই ডিপার্টমেন্ট থেকে প্রফেসরদের লিস্ট শর্ট লিস্ট করবেন। কি লিস্ট করেন? প্রফেসরদের। দেন ওই প্রফেসরদেরকে মেইল করবেন। বুঝছেন? ঠিক জি আছে, এটা হলো একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হলো প্রত্যেকটা দেশের একটা বাঙালি কমিউনিটি আছে ফেসবুকে, তাই না? আছে না? জি আপনি জাস্ট একটা মেসেজ ড্রপ করবেন যে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমি এটা নিয়ে রিসার্চের কাজ করতে চাই, আমি ফুল ফান্ড স্কলারশিপ খুঁজতেছি। আপনাদের মধ্যে যারা কমার্স সেক্টর থেকে স্কলারশিপ পাইছেন, একটু আমাকে একটু রোড ম্যাপ দেন। বুঝছেন? জি। তো ওই গ্রুপ গুলোতে দেখবেন যে যারা অ্যাক্টিভ থাকে তারা তখন আপনাকে কি করবেন, একটা গাইডেন্স দেবে। ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই দুইটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আপনি যা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন যে আমি এই সেক্টরে রিসার্চ ওয়ার্ক করতে চাই, কি কি গভর্নমেন্ট স্কলারশিপ আছে দেশের বাইরে। বুঝছেন? জি ঠিক আছে, ও তখন আপনি ওই গভর্নমেন্ট স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করুন। ওকে, জি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, জি বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হোপলেস হওয়ার কিছু নাই, জাস্ট খালি আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করে অ্যাপ্লাই করা শুরু করেন। ওকে, রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে। জি জি। আচ্ছা ভাইয়া, এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো নর্মালি যে রিসার্চ ওয়ার্কটা নর্মালি যেভাবে হয় এটা হলো এই আমাদের দেশে আমরা তো পড়াশোনা করেছি হলো কোর্স বেসড, আমাদের মাস্টার্স প্রোগ্রামটা ছিল কোর্স বেসড, কিন্তু আমাদের তো রিসার্চ ওভাবে আমরা আমরা পাই নাই, বিশেষ করে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলতেছি। তো আমরা যদি এই আপনাদের মতো কোনো একজন যারা এরকম ফার্ম আছে, যাদের কনসালটেন্সি ফার্ম বা এরকম যারা এক্সপার্ট, রিসার্চ এক্সপার্ট, এদের সাথে যদি আমরা কাজ করে রিসার্চ ওয়ার্কটা শিখি এবং আমরা যদি পাবলিকেশনে যাই,
তো এইটার আসলে কি মানে বাইরের যে ইউনিভার্সিটি গুলা এটার কি ভ্যালু আছে কিনা, বা মানে আমরা তো আসলে অ্যাকচুয়ালি কোনো একাডেমিক থ্রুতে রিসার্চটা শিখতেছি না, যদি আমরা এভাবে শিখি আর কি আপনাদের মাধ্যমে। তো এইটার আসলে কতটুকু গ্রহণযোগ্যতা বাইরের ইউনিভার্সিটি গুলোতে আছে, এটা কি একটু বলবেন? ভাই আপনার লাস্টের দিকে কথাটা কেটে গেছে, আরেকবার বলবেন? আচ্ছা ভাই, আবার বলতেছি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমাদের যে কোর্সগুলো ছিল বা এখনো যে কোর্সগুলো করায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেইনলি হলো কোর্স বেস। আমাদের এখানে রিসার্চের খুব একটা কাজ নাই বা রিসার্চ আমরা করি না। হ্যাঁ, তো এখন আমরা যদি আপনাদের মতো যারা রিসার্চ এক্সপার্ট বা কনসালটেন্সি ফার্ম তাদের সাথে যদি আমরা অ্যাটাচ হয়ে রিসার্চ শিখলাম, রিসার্চ শিখে আমরা হয়তো 2-3টা রিসার্চ পাবলিকেশনও গেল, হ্যাঁ, বা পাবলিকেশন করলাম। তো এই যে পাবলিকেশন করলাম বা এই যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা আমরা নিলাম, অন দ্য আদার হ্যান্ড যারা আপনার এই নর্মালি পৃথিবীর বিভিন্ন দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা রিসার্চ করে মাস্টার্স প্রোগ্রামে, তারাও তো অ্যাপ্লাই করবে, আমরাও অ্যাপ্লাই করলাম। তো আমাদের যে রিসার্চের এক্সপিরিয়েন্স এটার কতটুকু আহ, গ্রহণযোগ্যতা বাইরের ইউনিভার্সিটিগুলোতে আছে, এটা একটু জানতে চাচ্ছি, কারণ আমি তো একটা সময় ইনভেস্ট করবো এখানে। এটা হলো বিষয় হলো, মানে আপনাকে যখন রিসার্চ ফান্ড দিবে, এটা তো প্রফেসররা তাদের প্রজেক্ট থেকে দিবে, ঠিক আছে? সো প্রফেসর প্রথমে যেটা দেখে যে আপনি কতটুকু প্যাশনিয়েট, কথা বলছেন। এই জি প্যাশনেটটা করে কিভাবে? আপনি রিসার্চ ওয়ার্কের মাধ্যমে। তো ধরেন যে আপনি আমাদের সাথে রিসার্চ ওয়ার্ক করলেন, একটা পেপার পাবলিশ হলো, দেন তখন আপনি ওই প্রুফটা দেখাতে পারবেন যে আমি রিসার্চ ওয়ার্কে প্যাশনেট, আমি এই সেক্টরে কাজ করছি, এই যে আমার পেপার, প্রফেসর আমি তোমার আন্ডারে কাজ করতে চাই, ঠিক আছে? এই প্যাশনটা প্রফেসর দেখে। হ্যাঁ, তো তখন আসলে যেটা হয় যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেকেই, আমার অনেক কলিগ আছে তারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাইরে স্কলারশিপ নিয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো ওইটা আই থিঙ্ক মানে তখন আপনার ওই কম্পারিজনটা কমে যাবে, যে যেহেতু আপনার পেপার ওয়ার্কটা আছে, আপনি রিসার্চ কাজ করতেছেন। যেমন আমাদের এখানে এক আপু পড়ে, বিথি আপু, ঠিক আছে? উনি ফিনটেক ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরের। সো উনিও মাশাল্লাহ দেশের বাইরে অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? সো আপনার প্রথম কাজটা হবে যে আপনি যার আন্ডারে কাজ করেন না কেন, যার সাথে কাজ করেন না কেন, এটা যে আপনার ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন হতে হবে বিষয়টা তা না। আপনি কোনো একটা কনসালটেন্সি ফার্মের সাথে থেকেও কাজ করতে পারেন, ঠিক আছে? সো এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। না, আমি এই যে সেম কোশ্চেনটা চ্যাট জিপিটি কে করেছিলাম। তো চ্যাট জিপিটি আমাকে বলছে যে নর্মালি বাইরের দেশে এভাবে হয়, তো তোমার এই ধরনের এক্সপিরিয়েন্সের গুরুত্ব ওভাবে পাবে না, কারণ হলো একটা পজিশনের জন্য তো অ্যাপ্লিকেশন একটা পড়বে না, অনেকগুলো পড়বে। তো সেখানে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন জার্মান, ইতালি, আম, এই সমস্ত দেশে তো কোর্স রিসার্চ বেস মাস্টার্স হয় বা এই ব্যাচেলর হয়। তো কম্পারিজন যখন করতে যাবে প্রফেসর, তখন ওগুলাকে সে বেশি প্রাধান্য দিবে। তোমার এই যে কনসালটেন্সি থেকে তুমি যে একটা কাজ করলা বা কনসালটেন্সি ফার্ম তোমাকে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট দিলো, আসলে ওটার ওভাবে গুরুত্ব থাকবে না। মানে আমি ওটা চ্যাট জিপিটি আমাকে এটা বললো। আচ্ছা, এইটা চ্যাট জিপিটি তো আপনাকে জেনারেল অ্যান্সার দিচ্ছে, এটার অ্যান্সারটা আমি আপনাকে দিয়ে দিছি। ইটস নট অ্যাবাউট সার্টিফিকেট, ইটস অ্যাবাউট যে আপনি একটা ভালো জায়গায় পেপার পাবলিশ করছেন, ঠিক আছে? তার মানে ইউ নো দা রিসার্চ প্রসেস, কথা বলছেন, ঠিক আছে? জি এবং যখন জি, আপনি বুঝতে ভালো পেরেছি। জায়গায় পাবলিশ করতে যাবেন, তখন ধরেন যে আপনার কো অথর হিসেবে আপনার এমন কিছু প্রোফাইল থাকতে হবে যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, কথা বলছেন? তখন তারা হলো আপনার আপনার সাথে কো অথর হিসেবে থাকবে, বুঝতে পারছেন? জি, আমাকে কি অথর থাকতে হবে নাকি ফার্স্ট অথর? ইথিক্যালি হলো যে বেশি কাজ করবে সে ফার্স্ট অথর, আচ্ছা, ঠিক আছে? বুঝতে পেরেছি। তো আপনাদের এখানে আপনারা কিভাবে এই রিসার্চ
মানে ওয়ার্কের সাথে আমরা কিভাবে ফ্যামিলিয়ার হবো আপনাদের সাথে কাজ করলে, বা আপনারা কিভাবে আমাদেরকে মানে স্টুডেন্টদেরকে বা যারা রিসার্চ নিয়ে আগ্রহী তাদেরকে কিভাবে আপনারা এই ব্যাপারে সাপোর্ট দেন, এটা কি একটু আচ্ছা, আমাদের বলবেন? হলো ইন্টিগ্রেটেড রিসার্চ কমিউনিটি আছে, মানে আমাদের R&D ডিপার্টমেন্ট আছে। সো আমাদের R&D ডিপার্টমেন্টে একটা টার্গেট থাকে, ওখানে যারা আমাদের সাথে জয়েন করে আমাদের কিছু প্রসিডিওর আছে, লাইক আমরা প্রথমে তাদেরকে টপিক সিলেকশনে হেল্প করি। টপিক সিলেকশনের পর দেন হলো আমরা প্রতি কিছু তো ফান্ডামেন্টাল জিনিস আমরা শিখাই, ঠিক আছে, ওইটা ক্লাস থাকে। প্লাস প্রতি 10 দিন অথবা 14 দিন পর পর আমরা যে টাস্ক গুলো আপনাকে অ্যাসাইন করব, ওই টাস্ক গুলোর একটা ফিডব্যাক আপনি আমাদেরকে প্রেজেন্টেশন দিবেন, ঠিক আছে। তো জি ওইটার উপর বেস করে আমরা কি করি, ডে টু ডে একটা প্রোগ্রেসে থাকি। এবং আমাদের টার্গেট থাকে যে 4 থেকে 6 মাসের ভিতরে যেন আমাদের একটা পেপার রেডি হয়, ঠিক আছে। ওকে, দেন জি ওইটা ধরেন যে রিভিউ প্রসেস সবকিছুতে ধরেন যে আমরা যারা টিম কাজ করি ওই পেপারে একটা পেপারের জন্য ওই টিম মিলে পুরো পেপারটাকে অর্গানাইজ করে সাবমিট করে, ঠিক আছে। জি এবং এটার জন্য ধরেন যে আপনি যদি কোনো দেশেও যেতে চান, তো অনেক সময় আমরা হেল্প করি যে আপনি কিভাবে মেইল করবেন, কিভাবে কান্ট্রি গুলা সিলেক্ট করবেন, কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, এই গাইডলাইন গুলো আমরা এখানে দেই আর কি, ঠিক আছে। জি জি ওকে, তো এখানে আমাদের জি বুঝতে পেরেছি। অফলাইনে এসেও অনেকে সাপোর্ট নেয়, আবার যারা ঢাকার বাইরে থাকে তারা অনলাইনে সাপোর্টটা নিয়ে থাকে। ভাই আপনাদের অফিসটা কোন জায়গায়? আমাদের অফিস হলো মিরপুর শেওড়াপাড়া, ঠিক আছে। আচ্ছা, মাঝেখানের অ্যান্সারটা দিয়ে আমি একটু লিভ নিব, আমার আরেকটা মিটিং আছে, ঠিক আছে। এরপরে যদি কারোর জি সাথে বসা লাগে আমি ইনশাআল্লাহ 1 to 1 বসবো। গ্রাজুয়েশন কমপ্লিট, এক্সিস্টিং থিসিস পেপার কে পাবলিশেবল ভাবে কিভাবে, এটা অলরেডি অ্যান্সার দিছি। পিয়ার রিভিউ জার্নাল সিলেকশন কিভাবে করা যাবে, সেম পিয়ার রিভিউ জার্নাল যেমন IEEE আছে, মানে এটা হলো আপনার টপিক অনুযায়ী আর কি, যে জার্নাল গুলো আছে সেখানে আর কি লিস্টটা বের করে যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে। 3 নম্বর হলো ফিউচার অ্যাপ্রোচ সিলেক্ট করে সেই ইউনিভার্সিটি প্রফেসর আর অ্যাড করলে সেটা ইথিক্যাল কিনা। আচ্ছা, এটা আসলে অনেক রিভিউয়ার তারা আসলে ইচ্ছা করে বলে যে তুমি আমার পেপারটা একটু অ্যাড করে দাও, ঠিক আছে। সো এটা ইথিক্যালি নেগেটিভ, বাট এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কথা বলছেন, ঠিক আছে। ট্রেডিশন ইন সেন্স হয়ে গেছে, আচ্ছা আমি তো তোমার পেপার কষ্ট করে রিভিউ করছি, তা আমি তো একটা রিওয়ার্ড পাই, কারণ যারা রিভিউয়ার তারা ওরকম পেমেন্ট পায় না। সো সে একটা রিকগনিশন পেতে চায় যে তুমি আমার পেপারটা অ্যাড করে দিও, ঠিক আছে। বাট ওইটা আমরা পজিটিভলি নিয়ে অ্যাড করে দিই, যেহেতু যে ওনার পেপারটা আমার পেপারের সাথে রিলেটেড, সো অ্যাড করলে তো প্রবলেম নাই, ঠিক আছে। সো এটাই আর কি। Okay? তো আজকে আমি এই পর্যন্ত লিভ নিচ্ছি। এখানে রিয়ান আছো? রিয়ান, রিয়ান, রিয়ান আছো? আহ, রিয়ান অথবা জাওয়াদ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে আপনার কথা। কি শোনা যাচ্ছে? আমি আরমান ভাইয়ের অ্যান্সারটা ইনশাল্লাহ গ্রুপে লিখে দিব, ঠিক আছে। ভাইয়া আমি অনেকক্ষণ যাবত রিজাইন করে রাখছিলাম, ও, কি আচ্ছা কথা আচ্ছা বলতে পারি? আচ্ছা। হ্যাঁ, একটু বলেন ইনশাল্লাহ। যদি আপনার সময় থাকে আর কি, নতুবা গ্রুপে বলবো। আমার একটা মিটিং আছে, আমি যদি কিছু মনে না করেন উই ক্যান টক টুমরো। আচ্ছা আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে ফেলি। আচ্ছা, বলে ফেলেন। আমার মিটিং হবে আচ্ছা আরেক জায়গায়, এক আচ্ছা জায়গাতে আচ্ছা নামবো আমি তো। আচ্ছা আমি বেশি সময় নেব না, দীর্ঘায়িত করবো না। আমি হচ্ছে আপনার
2 বছর আগে আমার কমপ্লিট করা গ্রাজুয়েশন। তো ওই সময় হচ্ছে আমি থিসিস কমপ্লিট করেছিলাম, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে আমি কি আপনার স্বেচ্ছায় নিজ নিজে ভাবে কি আমি পেপারটা পাবলিশ করতে পারবো কোনো জার্নালে? আমি একার একার পক্ষে সম্ভব? কারণ আমার পার্টনার না, তখন কেউ একা নেই। একা একা সাধারণত হয় না, মানে একা খুবই কম, মানে এটা এটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। তো চেষ্টা করবেন কোনো সুপারভাইজারকে রাখার, ঠিক আছে, যে আসলে আপনাকে করেসপন্ডিং অথর হিসেবে থাকবে, ফিডব্যাক দিবে, কথা বলছেন, তো এটা আপনার পেপারটাকে অনেক কোয়ালিফাইড করবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে বুঝছেন। একজন সুপারভাইজার থাকতে হবে। একা করলে যেটা হয় যে আপনি আপনার লিমিটেশন গুলো ধরতে পারবেন না। যখন আপনি একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করবেন, তখন আসলে সে লিমিটেশনটা ধরায় দিবে যে আপনার এই মেথডটা এভাবে হয় না, এখানে এটা ইমপ্লিমেন্ট করে, না, কারণ আমার ঠিক আছে। ভার্সিটি ছিল ঢাকা, আমি এখন কাজের সূত্রে থাকি সিলেট। তো সেই সময়তে আমার তো এখন বাসের সাথে কোনো রূপে কোন কোঅপারেট করতে পারবো না। আর তাই চাচ্ছিলাম যদি একার পক্ষে সম্ভব হয়। না, কারণ ভার্সিটির ভার্সিটির সাথে সাথে কন্ট্যাক্ট করলে কোঅপারেট স্যার তারা করতে বলবে তুমি ভার্সিটিতে আসো, আহ, এরকম। মানে ভার্সিটিতে আসলে বলতে আপনি কোনো প্রফেসরের সাথে ট্যাগ হন, অথবা আপনি চান যে আমাদের সাথে থেকে কাজ করবেন, ওটাও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা বাট আচ্ছা, একজন করেসপন্ডিং অথর থাকতে হবে। থাকতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ। কারণ কি, আপনার যখন আপনি সাবমিট করতে যাবেন ভালো জায়গায়, ওখানে একটা ফিল্ডই থাকে করেসপন্ডিং অথর কে, ঠিক আছে। হুম হুম, সো যে ফার্স্ট অথর সে করেসপন্ডিং অথর তো কখনো হতে পারবে না, হতে পারো, ঠিক আছে। ঠিক আছে। মানে এটা আমি কখনো দেখি নাই, মানে আমার এই গত অনেক বছরের এক্সপিরিয়েন্সে, কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, জি। আচ্ছা, আমি এই যে আরমান ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দিই, এর জন্য গ্রাউন্ড ব্রেকিং রিসার্চটা কিভাবে করবেন। সো আপনি যদি ট্রান্সফরমার নিয়ে কাজ করতে চান, লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট যে মডেল গুলো আছে, ওই মডেল গুলাকে আপনাকে বিট করতে হবে, ঠিক আছে। তো ওই স্টেট অফ দ্য আর্ট মডেল যে সকল ডাটা সেটের জন্য তারা কাজ করছে, তো আপনি তখন ম্যাথমেটিক্যালি ওই স্টেট অফ দ্য আর্ট মডেল গুলাকে আপনি ইমপ্রুভ করবেন, ঠিক আছে। ইমপ্রুভ করে দেন ওইটার সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। যেহেতু স্টেট অফ দ্য আর্ট মডেল গুলা এ স্টার কনফারেন্স গুলোতে পাবলিশ হয়, এই জন্য তারা এক্সপেক্ট করে যে আমার পেপারটাও যেন আমার পেপারটাও যেন স্টেট অফ দ্য আর্ট মডেল গুলাকে মানে ওইটাকে কি বলে, বিট করে, ঠিক আছে। সো এটা অনেক ডিফিকাল্ট টাস্ক। আমাদের একটা ডিপার্টমেন্টই আছে ওখানে আর কি, ফাইন বাই কাজ করে আমাদের কোফাউন্ডার, ওনার সিবিপিআর এরকম বেশ কিছু এস্টার জায়গায় আর কি তার কাজ পাবলিশ আছে, ওকে। এবং ওখানে তো আপনার ফান্ডও ম্যানেজ করতে হবে, তখন আপনার বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরের সাথে কোলাবরেট করতে হবে, ওকে। ঠিক আছে, তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই, ওকে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আর আপনারা যদি আমাদের রিসার্চ কমিউনিটিতে জয়েন করতে চান, আমাদের অনলাইনেও ফ্যাসিলিটি আছে, অফলাইনেও আছে। So, ইনশাল্লাহ গ্রুপে আমরা শেয়ার করে দিব, ওকে। আর এরপরও যদি কারো আমার সাথে বসতে ইচ্ছা করে, ইনশাল্লাহ ডে টাইমে আই এম অ্যাভেলেবল, জাস্ট গ্রুপে একটা মেসেজ দিবেন, হোপফুলি আই ক্যান সি ইউর ইউ, ওকে। আপনাদের সবার কেমন লাগছে একটু বলবেন। জি ভাই, অনেক সুন্দর লাগছে সেশনটা। আর আপনার ইনফরমেশনটা, আপনার ভিজিটিং কার্ডটা কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে দিবেন যদি হ্যাঁ, আমি সম্ভব হয় আর কি। ইনশাল্লাহ লিঙ্কডইন প্রোফাইল সবকিছু শেয়ার করে দিব, ওকে। এন্ড অলসো দিস ইজ মাই জি জি কোম্পানি, জি সো ইউ ক্যান গেট মি এনি টাইম ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, ওকে। জি জি সালাম আলাইকুম স্যার, চিনতে জি ভাই, পারছেন? আপনি স্যার অনেক আমি সুন্দর আকিব। করে। আকিফটাকে। স্যার আমি মাহির, আমরা অ্যাটাচমেন্টে স্টুডেন্ট ছিলাম আপনার। সেশনে একটু লেট হয়েছে ঢুকতে, তো ছিলাম আর কি মোটামুটি। ও, ভালো আছো ইউরোপ তাই না? ইউরোপিয়ান আইটিতে স্যার। জি স্যার, লারাভেলের। ভালো, স্যার, মাশাআল্লাহ। লারাভেল স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। ভালো আছো তাই না? জি স্যার, হ্যাঁ। ওকে, এসো অফিসে, এসো, দাওয়াত রইলো।
ঠিক আছে, জি স্যার, আপনাদের বুঝতে সকলকে পারছি। দাওয়াত ছিল, অফিসে এসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।